আমি রাসেল আহমেদ আপনাদের স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন 24 ঘন্টায় প্রেজেন্টেড বাই আকিজ সানশাইন। সমসাময়িক রাজনীতির বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করি। আজকেও সে আলোচনা করতে চাই এবং এজন্য স্টুডিওতে আমরা 3 জন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি এবং স্টুডিওর বাইরেও রয়েছেন আরও একজন অতিথি। তাদের সাথে আমরা শুরুতেই পরিচিত হয়ে নিচ্ছি। ডান দিক থেকে শুরু করছি। জনাব জয়ন্ত কুমার কুণ্ড, নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক বিএনপি, আপনাকে আলোচনায় স্বাগত। রয়েছেন ডাক্তার সাজিদুল হক রুবেল, সদস্য কেন্দ্রীয় কমিটি বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, আপনাকে আলোচনায় স্বাগত। রয়েছেন জনাব এস এম সাইফ মোস্তাফিজ, যুগ্ম সদস্য সচিব, জাতীয় নাগরিক পার্টি, আপনাকে আলোচনায় স্বাগত। এবং স্টুডিওর বাইরে আমাদের সাথে অনলাইনে যুক্ত রয়েছেন অ্যাডভোকেট শাহ মোহাম্মদ মাহফুজুল হক, আমির বাংলাদেশ জামাত ইসলামী শাহবাগ পশ্চিম থানা, আপনাকে আলোচনায় স্বাগত জানাচ্ছি। আলোচনা শুরু করছি, স্টুডিও থেকেই শুরু করি। একটু রুবেল ভাই, আপনার কাছেই জানতে চাই, সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করার পর স্পেশাল সিকিউরিটি ফোর্স নিরাপত্তা দেওয়া শুরু করেছে। এই ধরনের নিরাপত্তা জনাব তারেক রহমানও পেতে পারেন কিনা? ধন্যবাদ। আসলে যেই বিষয়টি উত্থাপন করলেন, এটি গত প্রায় কয়েকদিন ধরেই সারা দেশের মানুষ, অধিকাংশ মানুষ বিষয়টিতে উৎকণ্ঠা প্রকাশ করছে। এবং আপনি জানেন যে বাংলাদেশের একটা প্রবণতা আছে, যখন কোনো বড় নেতা বা নেত্রী কিংবা সেলিব্রিটি অসুস্থ হয়, তখন হাসপাতালের দিকে মানুষ ধেয়ে যায়। অনেকে ছবি তুলতেও যায়, অনেকে মিডিয়াতে কভার পেতেও যায় আর কি। কিন্তু এটাতে যেটা হয়, অসুস্থ যে ব্যক্তি থাকে এবং হাসপাতালে যে রোগীরা থাকে, তারা কিন্তু কম বেশি ক্ষতিগ্রস্ত হয় আর কি। তো সেই ক্ষেত্রে তো সেখানে একটা নিরাপত্তা খুবই প্রয়োজন। কিন্তু শুধু মানুষের ঢল থামানোর জন্য এসএসএফ প্রয়োজন কিনা? যে পরিস্থিতি তাতে থাকতে পারে, জাতীয় নিরাপত্তার একটা বিষয় এখন এটা খুবই স্পর্শকাতর একটি জায়গা এটা পরিণত হয়েছে। আর আপনি পরের যে অংশটি বললেন, সেটি নয় কেন এখনকার যে পরিস্থিতি যে দাঁড়াইছে আর কি। বিশেষ করে যখন তারেক রহমান বলেন যে এরকম একটি পরিস্থিতির মধ্যেও তার দেশে আসা তার হাতে নেই। যদিও এটার আরেকটি ব্যাখ্যা আমরা পেয়েছি আজকে, কিন্তু যেটা পেয়েছি সেটা তো আসলে উনিও একটা ওই ঠিক যেভাবে করে তিনি এই কথাটি বলেছেন, ঠিক সেভাবে করে যদি তিনি এবার ফেসবুকে লিখতেন বা সরাসরি তার মুখে শোনা যেত, তাহলে বিষয়টা একরকম ছিল। কিন্তু বিষয়টা সেভাবে তো আমরা শুনতে পাইনি। আমরা এটা একটা ব্যাখ্যা শুনেছি আর কি, যে উনি যদি কনফার্ম যে উনি বিদেশ যেতে না পারেন, সেরকম পরিস্থিতি তৈরি হয় যদি তার মার, তাহলে সে চিন্তা করবেন দেশে আসার। এটা তাও অনেকটা ঘুরে ঘুরে আলোচনা আর কি। কিন্তু বাস্তব আলোচনাটা কি হচ্ছে? বাস্তব আলোচনা এটা খুবই মানে এটা ঘটনাটা যদি গিয়ে এই মুহূর্তে খালেদা জিয়া যদি এই মুমূর্ষ অবস্থায় না থাকতেন, যদি স্বাভাবিক অবস্থায় যদি তারেক রহমানের এই বক্তব্যটি আসতো প্রচার মাধ্যমে, সরাসরি তারেক রহমানের মাধ্যমে, তাহলে কিন্তু বিষয়টার প্রতিক্রিয়া বাংলাদেশে কী দাঁড়াইতো, তাহলে কি দাঁড়ায়? যদি এই ঘটনাটাকে যদি আমি বাদ দিই, তাহলে বিরাট একটা ঘটনা যে তারেক রহমান আসতে পাচ্ছেন না অদৃশ্য কোনো শক্তির প্রভাবের কারণে। এবং অদৃশ্য শক্তিকে কিন্তু কোনো মানে পরিষ্কার করা নাই। সেটা কি আমাদের এই ইন্টারিম গভর্নমেন্ট, না এটি গিয়ে ভারত, নাকি আমেরিকা, নাকি ডিপ স্টেট, নাকি বাংলাদেশের কোনো বিশেষ সংস্থা তাকে সহ্য করতে পারছে না, বা বাংলাদেশের কোনো একটি রাজনৈতিক দল, তার প্রতিদ্বন্দ্বী বর্তমান রাজনৈতিক দল আওয়ামী লীগ তো ভূতপূর্ব একটা জায়গায় চলে গেছে, এখন আন্তর্জাতিক খেলোয়াড় সে হয়ে গেছে। জাতীয় মাঠে ময়দানে তার তো এখন নতুন পুরনো বন্ধু নতুন শত্রুতে রূপান্তরিত হতে পারে আর কি। তো সেই তাদেরই কোনো খেলা এখানে আছে কিনা, বিষয়টা একটু অপরিষ্কার। এই অপরিষ্কার জায়গাটাকে পরিষ্কার করবার জন্য আমার মনে হয় ইন্টারিম গভর্নমেন্টের উচিত, কারণ প্রথম দায় তার নিরাপত্তা দেওয়ার প্রথম দায়কে, বা আমার আপনার নিরাপত্তা দেওয়ার দায়কে রাষ্ট্র আমাদেরকে নিরাপত্তা দেবে। এবং তাকে সে যেহেতু জাতীয় গুরুত্বপূর্ণ একটি ব্যক্তিত্ব, সেই জাতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব এবং সামনে বাংলাদেশের গণতন্ত্র বিকাশের জন্য একটা সুষ্ঠু নির্বাচনের জন্য তো তার বাংলাদেশে আসার পর তার নিরাপত্তা দেওয়া দরকার রয়েছে। যদি আপনি বলবেন তখন নির্বাচন হবে, সব কিছু স্বাভাবিক হয়ে আসবে, না। এই উপমহাদেশে তো আমরা একাধিকবার বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশে দেখেছি যে নির্বাচনী মানে কাজ করার সময় আমরা দেখেছি বেনজির ভুট্টোকে পাকিস্তানে তাকে হত্যা করেছে, রাজীব গান্ধীকে ভারতে হত্যা করা হয়েছে।
ফলে তার সিকিউরিটির বিষয়টি তো অত্যন্ত গুরুত্বপূর্ণ। কনসার্নের বিষয়। আপনার কাছে আবারও আমি আসছি, তার আগে একটু এস এম সাইফ মুস্তাফিজ একটু আপনার কাছ থেকে জানতে চাই, এই যে এসএসএফ নিয়োগ এবং তিনি অসুস্থ অবস্থায় যখন হাসপাতালে আসলে বেশ গুরুতর অসুস্থ অবস্থায় তখন আসলে এসএসএফ নিয়োগ করা হচ্ছে, কিন্তু এতদিন তিনি এসএসএফ এর বাইরে যে স্বাভাবিক নিরাপত্তা সেই বলয়েই ছিলেন। এটি কি কোনো ভিন্ন বার্তা দেয় কিনা যে অসুস্থ অবস্থায় তার এসএসএফ নিয়োগের প্রয়োজনীয়তাকে আপনারা কিভাবে দেখেন? না, ভাই তো অনেকটা আলোচনাতে তার চলে এসছে কথাগুলো, যে বর্তমান যে প্রেক্ষাপট এবং হাসপাতালের বাইরেও কালকে আমরা দেখছিলাম সংবাদ মাধ্যমগুলোতে যে অনেক নেতাকর্মীর ভিড়। তো এরকম একটা সিচুয়েশনে এখন দেশের পরিস্থিতি বিভিন্ন দিকেই চলে যেতে পারে, কারণ উনার যে জায়গা বাংলাদেশে দলমত নির্বিশেষে সবাই তাকে ওন করে, এবং তার যেই লিডারশিপ বা তার যেই একটা মানে আপোষহীন ক্যারেক্টার, সেটা কিন্তু আমাদের দলমত নির্বিশেষে আমাদের সবাইকে ইন্সপায়ার্ড করেছে। আমরা যারা তরুণরা আছি, আমি শিওর ভাইরা যারা আছেন সবাইকেই কিন্তু আসলে তার এই আলাদা জায়গাটাকে সবাই আসলে ওন করে, এবং সেই জায়গা থেকেই দলমত নির্বিশেষে তার প্রতি সবাই আসলে চাচ্ছেন, দোয়া করছেন তার দ্রুত মানে তিনি সুস্থ হন, আমাদের মাঝে ফিরে আসেন। তো সেই জায়গা থেকে এসএসএফ এর তাকে ভিভিআইপি যেই স্ট্যাটাসটা দিয়েছে সেটা আমার মনে হয় যে ঠিকই আছে, এবং এটা যদি পূর্বে দরকার প্রয়োজন হতো দেওয়া উচিত ছিল, এবং আমার মনে হয়েছে যে তখনের সেই সময়টায় আসলে প্রয়োজন ছিল না, কিন্তু বর্তমান সময়ে মনে হয়েছে যে প্রয়োজন জায়গাটা তৈরি হয়েছে, সে জায়গায় দিয়েছে। এবং আমি যতটুকু বুঝি যে এটার থ্রুতে আমার মনে হয় যে তারেক রহমান সাহেবও মানে অ্যাজ এ ফ্যামিলি মেম্বার তিনিও হয়তো বা এই নিরাপত্তার ইয়াটা পাবেন, মানে আমি যতটুকু বুঝি। এখনো সেই ঘোষণা আসেনি, হ্যাঁ, হয়তো তবে আসতে ক্রাইটেরিয়া পারে অনুযায়ী এরকম। আসার কথা মানে হিসাবে, তো সেটাও একটা কারণ হতে পারে যে আমরা শুনছি যে উনি সম্ভবত দেশে আসতে পারেন। তো আসলে তাহলে তার সিকিউরিটিটা তাহলে এই ক্ষেত্রে অ্যালাইনমেন্ট করা যাবে। তার মানে সেটির এক ধরনের বার্তা হয়তো দিচ্ছে। আমরা একটু স্টুডিওর বাইরে অ্যাডভোকেট শাহ মোহাম্মদ মাহফুজুল হক একটু আপনার কাছ থেকে একটি ভিন্ন একটি বক্তব্যের মন্তব্য জানতে চাই। আপনি আমাকে শুনতে পাচ্ছেন নিশ্চয়ই। জামাত ইসলামের নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম বলেছেন, ইংল্যান্ডের নাগরিকত্ব ছেড়ে এসে যদি প্রধানমন্ত্রী হতে না পারেন 2 কুলি হারাবেন, তাই অনেক নেতা বিদেশ থেকে দেশে আসার সাহস পাচ্ছেন না। কিসের ভিত্তিতে ব্রিটিশ নাগরিকত্বের কথা বললেন, এবং এই বিপদের সময় এমন বক্তব্য কিছুটা দৃষ্টিকটুও কিনা? আমার যমুনা টেলিভিশন তারা সমালোচক বৃন্দ এবং যারা শুনছেন দেশে এবং দেশের বাইরে টেলিভিশন সমাজ দর্শক শ্রোতা মন্ডলী সবাইকে ধন্যবাদ জানাচ্ছে এবং স্বাগত জানাচ্ছে আজকে যমুনা টেলিভিশনের এই টক শোতে। যে আমরা আসলে আজকে দেশের আমাদের সাবেক প্রধানমন্ত্রী, 3বার প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ, আমরা তার সুস্থতা কামনা করে, এবং আপনারা দেখেছেন ইতিমধ্যে জামাত ইসলামের পক্ষ থেকে আমাদের সেক্রেটারি জেনারেল দেখতে গিয়েছেন এবং বিশেষ আহ্বান জানিয়েছেন। এবং আপনারা হয়তো জানেন আমি নোয়াখালী 6 হাতিয়া আসনের জামাত ইসলাম প্রার্থী, এবং আজকে আমাদের একটা কর্মসূচি ছিল, একটা অফিস উদ্বোধন, এবং সেখানে আমরা স্পেশালি খালেদা জিয়ার জন্য দোয়া করেছি, এবং সেই সংবাদ ইতিমধ্যে আমাদের অঞ্চলে বিভিন্ন ইয়েতে ভাইরাল হয়েছে, বা আমাদের সবার মুখে নিয়ে আমরা খালেদা জিয়ার সুস্থতা কামনা করে আমরা দোয়া করেছি। চেষ্টা করছি আমরা আমাদের জায়গা থেকে, আমরা মনে করি যে খালেদা জিয়ার মতো এরকম দেশপ্রেমিক এবং বিচক্ষণ নেতৃত্ব এই জাতির এই কঠিন মুহূর্তে থাকা দরকার, এবং আমরা সেটা কামনা করি। আমার মনে হয় আপনারা এটিএম আজহারুল ইসলামের একটা বক্তব্য বা বক্তব্যের একটা খণ্ডিত অংশকে এভাবে মানে উদ্ধৃত করার দেখলে এটা আসলে ভিন্ন কিছু মিন করলে করা হবে, কিন্তু আসলে জামাত ইসলামের দলগতভাবে অবস্থান আপনারা ইতিমধ্যে দেখেছেন, আমাদের পক্ষ থেকে তার জন্য সমবেদনা প্রকাশ করা, দোয়ার আয়োজন করা, বা আমাদের নেতৃবৃন্দ বিবৃতি দিয়েছেন। অতএব শুধু বক্তব্যের আগে পরে সবকিছু বাদ দিয়ে শুধুমাত্র এইটুকুকে সামনে নিয়ে এসে পুরো বক্তব্য তো আসলে আমার পক্ষে এখানে বলাও সম্ভব না, তাহলে তো পুরো অনুষ্ঠানই শেষ হয়ে যাবে। কিন্তু তিনি একজন দায়িত্বশীল শীর্ষ নেতা, তার বক্তব্যের তথ্যটি আসলে জানতে চাচ্ছি। আমি না, এটা উনি হয়তো অন্য অনেকগুলো পুরো বক্তব্যটা শুনলে আপনি বুঝতে পারবেন, যদি আমি এখন সফরে থাকার কারণে পুরো বিষয়টা আমি তো পুরোটা শুনতে পারি না। আমি পড়েছি এটা তো একটা উদাহরণ যে আসলে এটা তো বাস্তবতা, একটা মানে হচ্ছে যে যে কোনো নেতা নেতৃত্ব বা ইয়ার জন্য সাহসিকতা বা হিম্মত বা ইয়া দরকার হয়, এবং তাদের এখন আসলে খালেদা জিয়া এখন মুমূর্ষ, সে অবস্থায় মা কাছে থাকবেন সন্তান, এটাই সবাই আশা করে বা এটাই বাস্তবতা হওয়া উচিত।
বা হতে পারলে ভালো হইতো। তো সেক্ষেত্রে হয়তো মানে এখন না আসাটাকে অনেকে অনেকভাবে ব্যাখ্যা করে, এখন সেটা বিভিন্ন জন বিভিন্নভাবে ব্যাখ্যা করতে পারেন। যেটা আমাদের দলীয় ভাবে যে অবস্থানটা জানানো হয়েছে এর আগে বিবৃতি দিয়ে এবং আমাদের সেক্রেটারি জেনারেল দেখতে গিয়ে, এটাই আমাদের দলীয় অবস্থান। আমরা খালেদা জিয়ার সুস্থতা কামনা করি এবং তার হায়াতে তাইবা কামনা করছি, এবং আমরা তার জন্য দোয়া করি, এবং তিনি ইয়া করা উচিত। এবং সন্তান তার পাশে থাকলে এই মুহূর্তে এটা ওনার জন্য মানসিক একটা প্রশান্তির কারণ হতো, এবং সুস্থতা মানে হয়তো এটা এই ছিল হয়তো মানসিক শক্তি বাড়তো বা সুস্থতার একটা ইয়া হয়। আসলে রাজনীতি করলে তো রিস্ক, জীবনের ঝুঁকি অনেক কিছু থাকে, এগুলো মেনে নিয়ে রাজনীতি করতে হয়। যে ওরা যারা আছে সবারই আছে, এটা আমার হয়তো ওনারা একটু বেশি, কিন্তু ঝুঁকি নিয়ে রাজনীতি করতে হয় এবং করেন না, অবশ্যই নিশ্চয়ই ওনারা সিদ্ধান্ত নেবেন সেভাবে, এটা আমরা আশা করি। জি। তার মানে হচ্ছে যে আপনারা বলতে চাইছেন যে উনি ঝুঁকি নিয়ে আসছেন না, সেটি যে থাকা উচিত কিন্তু আসছেন না, এটি বলতে চাইছেন? না, আমি এটা তো ওনাদের দলীয় সিদ্ধান্ত, ব্যক্তিগত বিষয়টা তারা আমরা বলতে পারি না, আমরা ইয়া করে দিতে পারি না। কিন্তু একজন মানুষ হিসেবে বা মানুষ, আমার প্রত্যাশা আমি বলতে পারি, আরেকজন প্রত্যাশার কথা বলতে বলছেন। পারে। কারণ এখন ওনাদের দলীয় প্রত্যাশার কথা বলছি। জি, আপনার কাছে আবারও ফিরছি একটু স্টুডিওতে। জয়ন্ত কুমার কুণ্ডু, আপনার কাছ থেকে জানতে চাই যে খালেদা জিয়া বিদেশ নেওয়ার মতো অবস্থায় কিনা দেখার পর ফেরার সিদ্ধান্তের, তারেক রহমান দেশে ফেরার কথা। আর একটি বিষয় একটু জানতে চাই, দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন তারেক রহমানের ফেরা কিংবা না ফেরা ভোটে প্রভাব ফেলবে না। দুটি বক্তব্য এক করতে গেলে এক ধরনের, তারেক রহমানের ফেরাটা এক ধরনের অনিশ্চয়তা এখনো আছে কিনা? আমি প্রথমেই আপনাদেরকে ধন্যবাদ জানাই এবং আমাদের প্রিয় নেত্রী, সকলের অত্যন্ত শ্রদ্ধাভাজন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করছি। আর যে কথাটা আপনি বলেছেন যে বেগম খালেদা জিয়াকে দেশের বাইরে নেয়ার সাথে ওনার ফেরার সম্পর্ক, এটা একটা যুক্তি, এইটা যে যদি ৩-৪ দিনের মধ্যে ওনার ডেভেলপমেন্ট হয় এবং বিদেশ নিতে হয়, এবং সেক্ষেত্রে হয়তো ইংল্যান্ডে চিকিৎসা হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে ইতিপূর্বে, যেহেতু তিনি সেখানে হয়েছেন, বা ইউরোপের কোনো দেশে বা আমেরিকার কোনো কান্ট্রিতে যদি যান, তাহলে উনি আস্তে আস্তে এদিকে দেখা যাচ্ছে যে আমাদের প্রিয় নেত্রীর আবার যাওয়ার সময় হয়ে গেল। সেক্ষেত্রে বিষয়টা আমাদের একটু অবজারভেশন করার দরকার আছে। সেই দৃষ্টিকোণ থেকে মাননীয় মহাসচিব সাহেব সেটা বলেছেন। আর বিএনপির ভোটের যে কথাটা জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী সাহেব বলেছেন, আপনি বলছেন বেগম খালেদা জিয়া এবং জনাব তারেক রহমান ওনারা যে অবস্থানেই থাকুক, যেখানেই থাকুক, জনগণের আস্থা তো বিএনপির উপর রয়েছে। কিন্তু তার অর্থ এই নয় যে বিএনপির মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশে আসবেন না। তিনি অবশ্যই দেশে আসবেন, অবশ্যই দেশে আসবেন। আজ হোক আর 2 দিন পরে হোক উনি আসবেন, এবং ভোটের আগেই আসবেন, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। তবে যে নিরাপত্তার সংখ্যাটা উচ্চারিত হয়েছে, এটা সত্যিকার অর্থেই মানুষ যখন ওনার আশা নিয়ে অনেক বলাবলি শুরু করেছে, তখন কিন্তু উনি আসল কথাটি বলতে বাধ্য হয়েছেন। আমাদের ইতিমধ্যে যে 3 জন আলোচক বৃন্দ আলোচনা করেছেন, মোটামুটি সেই সূত্র ধরে আমি বলতে চাই যে বিগত আন্দোলনে তারেক রহমান কিন্তু আন্দোলনকামী সকল রাজনৈতিক দলের সাথে তিনি একটি যোগসূত্র স্থাপন করেছিলেন, এবং তিনি তার জায়গা থেকে কিন্তু যোগাযোগ করেছেন, এবং তার প্রতি কিন্তু, তার আন্দোলনের প্রতি কিন্তু বাংলাদেশ জামাত ইসলামের মাননীয় আমির সাহেব সহ সকলেই কিন্তু একটা কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। সুতরাং সেই ধরনের একজন ব্যক্তিত্ব, সেই ধরনের একজন পলিটিশিয়ান দেশে আসবেন, এটাই স্বাভাবিক। এবং তার দেশে আসার ক্ষেত্রে যত প্রতিবন্ধকতা আছে এবং নিরাপত্তার ক্ষেত্রে যত প্রতিবন্ধকতা আছে, তা দূর করার দায়িত্ব কিন্তু বর্তমানে এই সরকারের। কারণ এই সরকার হচ্ছে 5ই আগস্টের বা জুলাই অভ্যুত্থানের আন্দোলনের ফসল। আপনার কাছে আরেকটু যুক্ত করতে চাই, জামাতের নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম যে বক্তব্যটি দিয়েছেন ঢাকার বাইরে, সেটি নিয়ে আপনার মন্তব্য জানতে চাইছি। আসলে এটা যদি বলার জন্য বলা হয়ে থাকে, রাজনৈতিক প্রতিপক্ষকে আমরা অনেক সময় মনের অজান্তে স্বভাবসুলভভাবে ঘায়েল করতে চাই, সেই ধরনের কথা হয়ে থাকে, তাহলে আমার কিছু বলার নেই। তবে উনি যদি মনের থেকে এটা বলে থাকেন, বা উনি একজন সিনিয়র লিডার, উনি যখন জেলে ছিলেন তখন বিএনপির পক্ষ থেকে কিন্তু ওনার মুক্তিও দাবি করা হয়েছে। তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে এই ধরনের বক্তব্য দুঃখজনক। কারণ বিগত ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে অনেককেই বিদেশে থাকতে হয়েছে,
অনেককে ফাঁসির দড়িতে ঝুলতে হয়েছে। জামাতেরও অনেক নেতা ফাঁসির কাস্টে তারা ঝুলেছেন। আমাদের বিএনপির নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী সাহেবেরও ফাঁসি হয়েছে, গুম হয়েছে, খুন হয়েছে। সুতরাং এখানে ব্রিটিশ পাসপোর্ট বা আমেরিকান পাসপোর্ট কি তারেক রহমানের জন্য খুব গুরুত্বপূর্ণ? আমি তো মনে করি আমার মতো একজন সামান্য মানুষের জন্যই অন্য কোনো দেশের ইউরোপ আমেরিকার পাসপোর্ট কোনো গুরুত্বপূর্ণ বিষয় না। এবং আমরা এখানে যারা আলোচনায় আছি কারোর জন্যই না, আপনি যিনি আছেন আপনার জন্যও না। সুতরাং এটা একটা এই প্রসঙ্গটা এই মুহূর্তের জন্য খুবই অপ্রাসঙ্গিক একটু বিষয় এবং দুঃখজনক বিষয়। তবে আমি এটা মনে প্রাণে বিশ্বাস করতে চাই যে বাংলাদেশ জামাত ইসলামের সাথে আমাদের দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে। দীর্ঘদিন আমরা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছি, বন্ধুত্ব সুলভ সম্পর্ক রয়েছে এবং আমাদের মাননীয় নেত্রী দেশনেত্রীর রোগ মুক্তির জন্য ওনারা দোয়া করছেন, ওনারা হসপিটালে এসেছেন এবং ওনাদের যে স্পিরিটটা সেই স্পিরিটটা ওনারা বজায় রাখবেন। সাজিদুল হক রুবেল ভাই, একটু আপনার কাছ থেকে জানতে চাই, নির্বাচন কমিশনার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট আগামী 8 থেকে 14 ফেব্রুয়ারির মধ্যে, তার মানে মোটামুটি এক সপ্তাহের মধ্যে একটা সময়ের কথা তিনি বলছেন। এবং আমরা জানি যে 18 তারিখ রমজান। আমরা বিভিন্ন সময় দেখি যে রমজানে বাজার নিয়ন্ত্রণ একটা বিভিন্ন রাজনৈতিক সরকারেরও কঠিন হয়ে পড়ে, এই সরকারের জন্য সেটি চ্যালেঞ্জ, নতুন সেই সরকারের জন্য সেটি একটি চ্যালেঞ্জের মধ্যে এরকম একটি প্রেক্ষাপট তৈরি হতে যাচ্ছে কিনা? নতুন সরকার তো আরেক কয়েকদিন পরেও গঠিত হতে পারে, সেটা কোনো বিষয় না, খুব একটা চ্যালেঞ্জ হবে না। কিন্তু চ্যালেঞ্জ হবে এবার হঠাৎ করে আমাদের প্রথম জানা দরকার তফসিলটা কবে ঘোষণা করবেন। সেটিরও বলেছেন তিনি আগামী সপ্তাহে তফসিল। হ্যাঁ, এইটাই যে আগামী সপ্তাহে, আবার হচ্ছে তার আগে প্রধান নির্বাচনী কমিশনার বলেছেন ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে, আবার উনি আবার বললেন আগামী সপ্তাহে, এরপর আবার কোন সপ্তাহে যাবে, ওই দ্বিতীয় সপ্তাহের মধ্যেই পড়ছে। প্রথম কথা হচ্ছে স্পেসিফিক এটা করা দরকার, তফসিল কবে ঘোষণা হচ্ছে। তফসিল যখনই ঘোষণা করে দেবেন তার ঠিক 60 দিনের মধ্যে হচ্ছে গিয়ে আপনার নির্বাচন হবে। তাহলে তফসিল যদি 7 তারিখের মধ্যে ঘোষণা করেন তাহলে হচ্ছে 8ই ফেব্রুয়ারি নির্বাচন হবে। আর তফসিল যদি ঘোষণা করেন হচ্ছে হলো আপনার 14ই ডিসেম্বর, তাহলে হচ্ছে বা 13ই ডিসেম্বর করলে আমাদের 14ই ফেব্রুয়ারি হচ্ছে গিয়ে আমাদের নির্বাচন অনুষ্ঠিত হবে। ফলে এখন গুরুত্বের জায়গাটা হচ্ছে তফসিল কখন ঘোষণা করছেন, তারপরে কি হবে। আর নতুন সরকারের জন্য চ্যালেঞ্জ জনগণভাবে দেখবে না, কারণ এই রোজার মাসে অর্থনৈতিক অবস্থাটা কি থাকবে তার ডিপেন্ড করছে এই সময়কালে কি কি ব্যবস্থা গ্রহণ করছে এই ইন্টারিম গভর্নমেন্ট। ফলে ওটা না তো টেনশনের ব্যাপার নাই যে রোজার সময় জিনিসপত্রের দাম কমলো না বাড়লো, ওটা নির্বাচন হচ্ছে আবার পিছাই দিব। এখন পর্যন্ত নির্বাচন নিয়ে কোনো ধরনের কোনো আশঙ্কা আর কি থাকছে কিনা, আর কোনো আশঙ্কা? তফসিল ঘোষণা না হওয়া পর্যন্ত অসংখ্য আশঙ্কা রয়েছে। তফসিল ঘোষণা হওয়ার পর তাও একটা আমরা নিশ্চিত একটা জায়গা পাবো যে হ্যাঁ এরপর এই ঘটনাগুলো ঘটবে আর কি। ফলে এখন হচ্ছে জাতি, আমার মনে হয় জনগণ বাংলাদেশের এবং বিভিন্ন রাজনৈতিক দলগুলো তারা হচ্ছে গিয়ে এই তফসিলের অপেক্ষাটা করছে। তফসিল ঘোষণাটা আমাদের দরকার, কিন্তু তফসিল ঘোষণার আগে তারা যে আরপিও করেছে, যে নতুন যে গ্যাজেট আসলো, সেই গ্যাজেট নিয়ে তো হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের অনেক রকম হচ্ছে গিয়ে প্রশ্ন রয়েছে এবং হচ্ছে অনেক রকম কথা রয়েছে। এই যে এই গ্যাজেটের জায়গাটার থেকে আমরা গতানুগতিক নির্বাচনে যে সমস্ত সমস্যা থাকে, যে সমস্ত সমস্যার কারণে এখানে মানি এবং মাসেলের ম্যানিপুলেশন হয়, সেই জায়গার থেকে তো বের হওয়ার আমরা খুব বেশি উদ্যোগ এখানে দেখলাম না। বরঞ্চ এখানে খুব হাস্যকর কতগুলো বিষয় আমরা দেখলাম। কীরকম হাস্যকর বিষয়, আমি একটা কথা বলি আর কি, তারা গ্যাজেটে বলছে, কি বললো, ডিজিটাল বা ইলেকট্রিক বোর্ড ছাড়া সব কিছু কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করতে হবে। আপনার ফেস্টুন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করতে হবে, বিলবোর্ড ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করতে হবে, সেগুলো আবার কাপড়ের তৈরি। মানে বলতে চাচ্ছে যে মাল্টি কালার করলে তো অনেক খরচ, এখানে সবাই খরচ করতে পারবে না। হ্যাঁ নিশ্চয়ই, এটা তো আমাদেরই দাবি যে খরচ কমায় নিয়ে আসো, কিন্তু মজাটা হচ্ছে ডিজিটাল এবং ইলেকট্রিক বোর্ড করা যাবে, সেটা কালারফুল হবে, তো ওটার খরচ কত আর এটার খরচ কত। তারপর দেখেন তারা আমাদের আবার খরচ কমিয়ে দিয়েছে। কীভাবে খরচ কমিয়ে দেওয়ার দাবি করে, পোস্টার করা যাবে না এবার। তো পোস্টার করা যাবে না, কী করবো, ফেস্টুন করব। তো ওনাদের একটা বাস্তব জ্ঞানের কতগুলো অভাব। একটা ফেস্টুন করতে হলে যদি জ্যাকেটও পরা হয়, যে একটা পোস্টার করতে হলে আমাদের খরচ পড়তে হচ্ছে 6 থেকে 12 টাকা।
আর এখন যে ফেস্টুন করা যাবে এবং যে আকৃতি তারা দিয়েছে সেটা করতে টাকা লাগে, খরচ হচ্ছে, একটি ফেস্টুন করতে লাগবে 200 টাকা। তাইলে নির্বাচনটা বড় লোকের খেলাতে তারা একদম লিগেলিক পরিণত করে দিচ্ছে আর কি। এবং একটা ডিজিটাল বা ইলেকট্রনিক বোর্ড তৈরি করতে কত টাকা লাগে, যা অনেক মাঝারি বা ছোট বা সাধারণ মানুষের টোটাল নির্বাচন আয়টা ব্যয় যা তা একটা ডিজিটাল বোর্ড করতে গিয়ে সেটা শেষ হয়ে যাবে আর কি। অর্থাৎ তিনি হচ্ছে গিয়ে ব্যাপক বড় বড় টাকা খরচ করবার সুযোগ তারা দিয়ে দিচ্ছেন এবং তারা মনে করছেন এটা একটা বড় সংস্কার। এটা তো হচ্ছে কোনো কিছুই তারা করতে পারলেন না। এবং হচ্ছে 50,000 টাকা জামানত বাড়িয়ে দিলেন, সেটা নিয়ে হচ্ছে বাম গণতান্ত্রিক জোট নির্বাচন কমিশন অফিস ঘেরাও করলেন, কথা হলো, পুলিশের ডাক্কাডাক্কি হলো, স্মারকলিপি দিয়ে আসলেন। এটার কোনো আওয়াজ পাল্টা কোনো মানে এটা একটা ইগনোরেন্স। আমরা এটা শেখ হাসিনার সময় দেখতাম যে আমরা আমাদের মতো কথা বলেই যাই আর তারা তাদের মতো কাজ করেই যায়, আমাদের কাজ আমরা করি, তার কাজ সে করে। তো ওনারাও হচ্ছে এরকম একটা ধারণ যে তারা হচ্ছে এই সমস্ত জায়গাটা এই আমাদের হলো এখন পর্যন্ত এই আরপিও যে সংশোধনী দরকার আরেকবার, সেটা না হয়ে এখন এটা 6 তারিখ হবে, 7 তারিখ হবে, অমুক তারিখ হবে, তমুক তারিখ হবে। আবার একটা মক ট্রায়াল হলো, সেখানে আবার দেখলাম যে সেখানে হচ্ছে গিয়ে বিদেশিরা উপস্থিত আর কি, ইউরোপিয়ান হয়েছে, খুব ভালো হয়েছে। কিন্তু আমরা তো অতীতে তখন দেখছি এই ট্রায়ালটা সবসময় হয় তফসিল ঘোষণার পরে, তফসিল ঘোষণার আগে আবার এটা কেন, আগে আবার এই বিষয়গুলো কেন? তো এটা নিয়েও একটা দেখার বিষয় আছে যে অভিজ্ঞতা অর্জনের জন্য। না, এই অভিজ্ঞতা হবে তফসিল ঘোষণার পরে, অভিজ্ঞতা প্রতি নির্বাচন কমিশনে এই মানে এই ট্রায়ালটা করেন আর কি তারা। এই ট্রায়ালটা তখনও তারা করতে পারতেন। ফলে এরকম কিছু উদ্যোগ এবং কিছু হচ্ছে খাপছাড়া কথাবার্তা, ঠিক আছে, প্রধান নির্বাচন কমিশনকে হিসাব করে বলেন নাই যে ডিসেম্বর দ্বিতীয় সপ্তাহ হবে, আবার উনি আবার 7 দিন আগে নিয়ে আসলেন। এই যে একবার এক এক রকম কথাবার্তা, এটা খুবই দায়িত্ব জ্ঞানহীনতার জায়গা হয়েছে। তার আগে আমরা জানতে চাই নির্বাচন কমিশনের কাছে, এই যে আমরা দাবি তুললাম যে হচ্ছে আরপিওর কতগুলা ধারার ব্যাপারে, এবং আমরা যে বললাম সুনির্দিষ্টভাবে যে এই 50,000 টাকা বৃদ্ধি করে যে 50,000 টাকা এসেছে জামানত, এটাকে কমায় নিয়ে আসতে হবে, আগের জায়গায় নিয়ে আসতে হবে, 20,000 টাকায় নিয়ে আসতে হবে, এবং বাধ্যতামূলকভাবে সিডি কিনতে হয় আর কি। হ্যাঁ, সেটি আগের এবং নিয়মটি সেটারও খরচের ব্যাপারে একটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। আবার আপনার কাছে ফিরছি, তবে তার আগে একটু জনাব মাহফুজুল হক, আপনি আমাকে শুনতে পাচ্ছেন কিনা একটু আপনার কাছে জানতে চাই। তফসিল হয়ে যাচ্ছে, নির্বাচন কমিশনার বলেছেন যে আগামী সপ্তাহের মধ্যেই, 1 সপ্তাহের একটি গ্যাপ দিয়েছেন, এর মধ্যেই তফসিল হবে। 7 তারিখে কমিশন বৈঠক রয়েছে, হয়তো সেদিনও হতে পারে বা 8 তারিখেও হতে পারে বা 14 তারিখের মধ্যে হতে পারে। একটু আপনার কাছে জানতে চাই, আপনারা যে পিআরের দাবিটি করে আসছিলেন অনেকদিন ধরেই, শেষ পর্যন্ত আমার জানা মতে ছিল মাঠে, এখনো কি আছে কিনা সেই দাবিটি? জি, ধন্যবাদ আপনাকে। আমরা আসলে যে পিআর এর জন্য আমরা যে দাবিটা করেছি, এটা বাংলাদেশের জনগণের এখন প্রাণের দাবি, এবং আমরা জনগণের প্রতিনিধিত্ব নিশ্চিত করার জন্য এবং আমাদের আমরা হচ্ছে যে কালো টাকা এবং বেশি শক্তির রোধ করার জন্য আমরা মূলত এটা বলেছিলাম, এবং আমাদের এই দাবি আছে। এবং এই দাবির প্রেক্ষিতে আপনারা দেখেছেন যে এখন উচ্চ কক্ষে পিআরটা সরকার প্রস্তাবনা, যে সংস্কার প্রস্তাবনা দিয়েছে, সেখানে অবশ্যই উচ্চ কক্ষে পিআর গ্রান্টেড হয়েছে এবং এটার উপর অধ্যাদেশ হয়েছে। আমরা আশা করি এটা পরবর্তীতে নিম্নকক্ষ হবে ইনশাআল্লাহ। আমরা আমাদের দাবি থেকে সরে যাই না, কিন্তু ওখানকার এই দাবি বাস্তবায়নের জন্য যে কঠোর আন্দোলন বা সংগ্রাম, সেই সংগঠন যায় নাই। এবং 8 দলীয় যে জোট, তারা এখনো সেই দাবি আছে, জনমত গঠন করতেছে, এবং এর সামনের দিকে আমরা এটা যখন সুযোগ আসবে, আমরা অবশ্যই সেটাকে বাস্তবায়ন করার জন্য আমরা উদ্যোগ গ্রহণ করব। মানে কিভাবে সেটি বাস্তবায়ন করবেন? আপনাদের সেই দাবিও চলবে, ভোটেও যাচ্ছেন, মানে কোথাও কোনো বাধা বা ক্ল্যাশ হওয়ার সুযোগ আছে কিনা? না, আমি বলছি যে এই মুহূর্তে হবে সেটা তো না হতে পারে। জনগণ যদি আমাদেরকে নির্বাচিত করে, আমরা সরকার গঠন করি, পরবর্তীতে হইতে পারে। আবার হচ্ছে যে আমরা তো এখনো সরকার কাছে বলছি যে উদ্যোগ গ্রহণ করার জন্য, উদ্যোগ গ্রহণ করলে তো সরকার সেটা নিতে পারে। মানে এই নির্বাচনেও হতে পারে, সেরকমটি বলতে চাইছেন? এখন তো যতক্ষণ পর্যন্ত নির্বাচন কমিশন ঘোষণা না করছে,
তফসিল ঘোষণা না করছে এবং পরবর্তী নির্বাচন অনুষ্ঠিত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা বলতে পারি, জি দাবি করতে পারি। জি, দাবি করতেই পারেন অবশ্যই। এস এম সাইফ মুস্তাফিজ, একটু আপনার কাছে জানতে চাই, এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি তার আইডিতে একটি দীর্ঘ বক্তব্য দিয়েছেন, সেখান থেকে পোস্ট দিয়েছেন, সেখান থেকে কয়েকটি লাইন আমি একটু বলছি। আজ দেশপ্রেমিক শক্তির সামনে একসাথে দুটি যুদ্ধ, মুজিববাদ ও মওদুদিবাদের কর্তৃত্ববাদী রাজনীতির বিরুদ্ধে সংগ্রাম, একটি নতুন ন্যায়ভিত্তিক আধুনিক রাষ্ট্র গঠনের দায়ভার। এই দুই যুদ্ধ একা কোনো দল লড়তে পারবে না। বিএনপি ও এনসিপি গণতান্ত্রিক জাতীয়তাবাদী ধারার দুই শক্তির মধ্যে একটি দায়িত্বশীল ঐক্য প্রয়োজন। এটি কি এক ধরনের ইঙ্গিত কিনা যে আপনারা জোট করতে যাচ্ছেন বিএনপির সাথে, সেরকমের কিছু কিনা? আপনারা অবশ্য জোটের আলোচনা কয়েক দলের সাথেই করে যাচ্ছিলেন, বাম না, দলগুলোর আমার সাথে। মনে হয় না এটা জোটের আলোচনা। এটা তো একটা প্রাসঙ্গিক আলাপ। মানে অ্যাকচুয়ালি বাংলাদেশ পন্থী রাজনীতির ক্ষেত্রে এই দুটি দিকই তো আসলে আমাদের জন্য প্রধান একটা বাধার জায়গা, এবং মুজিববাদীর জায়গাটা মোটামুটি একটা সলভ করা হয়েছে। এখন মওদুদিবাদেরটা নতুন করে আসছে বা যেভাবে আসছে, সেক্ষেত্রে আসলে এর বিপক্ষে বিএনপি বা অন্য যেসব রাজনৈতিক দলগুলো আছে তাদের সবার মধ্যে একটা ঐক্যমতের ভিত্তিতে আসলে এই লড়াইটা আমাদেরকে লড়তে হবে, মানে আমাদের একটা বেটার ফিউচারের জন্য। তো আমার মনে হয় যে ওই জায়গা থেকেই উনি, এটা তো ওনার ব্যক্তিগত মন্তব্য, উনি ওনার প্রোফাইল থেকে শেয়ার করেছেন, তো এখান থেকে হয়তো বলেছেন। আর হচ্ছে আমি নির্বাচন কমিশন একটু বলতে চাই। তো আমি এই প্রসঙ্গে একটু ছোট করে জানতে চাই, উনি যেহেতু নির্বাচনী আপনাদের যে কমিটি হয়েছে সেই কমিটিরও প্রধান, ফলে শুধু ব্যক্তিগত মন্তব্যই নাকি এর বাইরেও আসলে আরো কিছু রয়েছে? না, জোটের আলাপটা আমার মনে হয় না এটা প্রাসঙ্গিক, কারণ আমরা যেই দিকে যাচ্ছি যে অন্য যে ছোট রাজনৈতিক দলগুলো আছে আমরা মিলে একটা জোট করার পরিকল্পনা করছি এবং সেই নিয়ে আলাপ আলোচনা হচ্ছে। জোটের আলোচনা আপনারা করছিলেন, জি ঠিক আছে, আপনি কমিশন। তো কমিশনে যেটা বলছিলাম, ভাই অনেকগুলো প্রসঙ্গ আনলো। এখন আমাদের কাছে মানে ফেব্রুয়ারিতে নির্বাচন বা এখন কবে তফসিল ঘোষণা করবে, এগুলো আসলে আমার কাছেও এখন মনে হচ্ছে যে এটা একটু অনিশ্চয়তা এর দিকেই যাচ্ছে। এবং মোটা দাগে এই নির্বাচন কমিশনের যে জায়গাটা, সেটা আসলে প্রথম থেকে তো আমরা বলেছিলাম যে তার ভ্যালিড গ্রাউন্ড তিনি হারিয়েছেন, এবং এটা ওনাকে পরিবর্তন করে এই সংস্কারের মাধ্যমে আসলে নির্বাচন কমিশনটা গঠন করে তাদের মাধ্যমে ইলেকশনটা হওয়া উচিত। সেটা যেহেতু হচ্ছে না, তার আপনি দেখতে পারবেন যে মানে নির্বাচন কমিশনের যে সংস্কার প্রস্তাবনা যে কমিটি দিয়েছিল, সেখানে কিন্তু যে সিসিটিভি রাখার কথা বলা হয়েছিল। তো তারা মানে কেন সেই সিসিটিভিটা রাখছেন না, তারা বলেছেন যে খরচ কমানোর জন্য। তো তাদের প্রেক্ষাপটটা এরকম যে তাদের পকেট থেকে আসলে পুরো ভোটিং সিস্টেমটা তারা পরিচালনা করছেন, তো সেই জায়গা থেকে তাদের প্রত্যেকটা পেনি তাদের কমাতে হবে। তো তার সেই জায়গায় তো ইলেকশন অনেক সময় না দিলে তো আরও খরচ কমে যেতে পারে। এবং সেই জায়গা থেকে আমার মনে হয় যে সিসিটিভি ক্যামেরা থাকলে তো কারো কোনো সমস্যা হওয়ার কথা না। এখানে অবাধভাবে মানুষ সুন্দরভাবে ডিজিটাল সিস্টেমে দেখতে পারবে কোথায় কোন ভোটিং হচ্ছে, কোথায় কি হচ্ছে। তো এই যে তাদের যে চিন্তা এবং এখানে যে বাধাগুলো দিচ্ছে, এখান থেকে কিন্তু বোঝা যায় যে আসলে আমাদের এবারকার নির্বাচনটা আসলে কোন দিকে যাচ্ছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে প্রশাসনেও কিন্তু ব্যাপক রদবদল হচ্ছে, রাত্রেবেলা ডিসি পরিবর্তন হয়ে যাচ্ছে, লটারির মাধ্যমে এসপি পরিবর্তন হচ্ছে। তো এই ইঙ্গিতগুলো তো আসলে ভালো দিকে নিচ্ছে না, কারণ আমরা বিগত নির্বাচনগুলোতেও কিন্তু এরকম দেখেছি যে এভাবে আসলে মেকানিজমগুলো, ইঞ্জিনিয়ারিংগুলো করা হতো। তো এখনও কোনো প্রভাবশালী দল কি এরকম করছে কিনা বা কোনো এজেন্সির কোনো প্ল্যান আছে কিনা, সেগুলো আসলে ক্লিয়ার করা দরকার। এবং ইলেকশনটা হবে কিনা সেটার ব্যাপারে আপনি বললেনই যে আমির খসরু সাহেবের একটা বক্তব্য। দেখুন, তারেক রহমান সাহেব তো বর্তমানে গুরুত্বপূর্ণ ব্যক্তি মানে বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপটে, এবং তার ফিরে আসাটাও বাংলাদেশে জরুরি। এবং আমি তো মনে করি যে মানে বাংলাদেশের 5 তারিখের পরে যেই পরিবর্তনটা এসছে, বাংলাদেশের মানুষের কথা বলার স্বাধীনতা, আমরা যেভাবে আসলে আমরা এখন জীবনযাপন করতে পারছি, সেটা তো তার ক্ষেত্রে কেন এই বাধাটা আসছে সেটা আসলে আমার মনে হয় যে ক্লিয়ার করা উচিত। যদি মানে এটা অনেক ভিতরের অভ্যন্তরীণ ব্যাপার থাকতে পারে, কারণ আমরা দেখতে পাচ্ছি যে বিএনপির মতো রাজনৈতিক দলের বড় বড় নেতারা, মির্জা আব্বাস সাহেব মানে ম্যাডামের এরকম অসুস্থতার সময় এলাকা শোডাউন দিচ্ছে, আবার আজকে দেখলাম সালাউদ্দিন সাহেব শোডাউন দিচ্ছে। তো এটা তো বোঝা যায় যে দায়িত্বশীলতার জায়গাগুলো তারা কিভাবে আসলে পোর্ট্রে করছে এবং কি মেসেজ দিচ্ছে জাতিকে। জাতীয় এটা আসলে অবাক হচ্ছে যে এরকম একটা ক্রাইসিস মোমেন্টে তাদের নেতারা এরকম বেফাস মন্তব্য করছেন, এভাবে শোডাউন করে বেড়াচ্ছেন। এবং যদি তারেক রহমান সাহেব এটা ক্লিয়ার করেন, আমার মনে হয় যে আমরা যারা তরুণরা আছি, আমরা যারা 18 কোটি জনতা আছে,
আমরা দরকার হলে তাকে সেই সেফটি সিকিউরিটি এনশিওর করব, মানে তিনি যদি এতটাই ইনসিকিউর ফিল করেন। এবং বর্তমানে বাংলাদেশে যদি সব থেকে বড় লাইফ থ্রেটের মধ্যে আমি কাউকে ফিল করি, সেটাও আমি মনে করি যে এই অভ্যুত্থানের যেই ফেজগুলো আছে, স্পেশালি নাহিদ ইসলাম, হাসনাত, সার্জিস বা সামনের থেকে যারা লড়াইটা করেছে, আপনি দেখেছেন বিভিন্নভাবে গোপালগঞ্জে, তারপরে আমাদের এখনো অনেক কিন্তু সিচুয়েশনগুলো এরকম হয় যে আমাদেরকে টার্গেট কিলিং করার জন্য পরিকল্পনা করা হয়, তারপরে কিন্তু আমরা দেখেন মাঠে ঘাটে জনতার কাছে পৌঁছাচ্ছি, কারণ আমরা মনে হচ্ছে যে আমরা মনে করি যে এটা আসলে এখন আমাদের একটা বোনাস লাইফ আমরা লিড করছি। এবং জনতার জন্য যদি রাজনীতি আমরা করতে চাই এবং এরকম একটা জায়গায় যদি আমি ধরে নিই যে সম্ভাব্য প্রধানমন্ত্রী হব, সেক্ষেত্রে তো আমার তো আসলে এত ভয় ডর পাওয়ার কথা নেই। আমার জন্য তো গাড়ি বরাদ্দ করা হয়েছে, বুলেট প্রুফ 88 কোটি টাকার, আলাদা সিকিউরিটি দেওয়া হচ্ছে। তো এরপরও আমার দেশের সম্ভাব্য প্রধানমন্ত্রীর যে এত ভয়, সেটা আসলে অভ্যন্তরীণ সমস্যার জন্য নাকি অন্য কোনো দেশের সমস্যার জন্য, সেটা ক্লিয়ার করা উচিত। আমার মতো দলমত নির্বিশেষে এটা আমরা সবাই মিলে দরকার হলে তার জন্য এটা ফেস করব। জি, জয়ন্ত কুমার কুণ্ডু, একটু আপনার কাছে জানতে চাই, এই সময়ে যে অবস্থা, দলের চেয়ারপারসন অসুস্থ, ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশে আসাও এক ধরনের, তিনি নিজেও এক ধরনের ব্যয় করেছেন, আবার সামনে নির্বাচন, পুরো সময়টাই এক ধরনের চ্যালেঞ্জিং কিনা বিএনপির জন্য, বা নির্বাচনে যে প্রস্তুতি বা পরিকল্পনা সেখানে কিছুটা পরিবর্তন আনতে হচ্ছে কিনা? জি, ধন্যবাদ। আমি একটু আমাদের সম্মানিত এনসিপির লিডার সাহেব মুস্তাফিজ সাহেবের একটা কথা আমি বলি। উনি যেটা বলেছেন মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবের ভয়ের কথা, আসলে বিষয়টা ভয় না, একটা আশঙ্কার ব্যাপার। এবং এই সাথে আমি আরও যোগ করতে চাই যে বিগত আন্দোলনে যারা রাজপথে কাজ করেছেন এবং যারা নেপথ্যে কাজ করেছেন, সাহস জুগিয়েছেন, আন্দোলনের প্রধান মুখ, আসলে সকলেরই কিন্তু নিরাপত্তা প্রয়োজন। যেমন গোপালগঞ্জে যে ঘটনাটা ঘটেছে, খুবই দুঃখজনক, খুবই দুঃখজনক। তো তারেক রহমান সাহেব একজন নিশ্চয়ই এই মুহূর্তে তিনি অতি গুরুত্বপূর্ণ মানুষ, ব্যক্তিত্ব। তার নিরাপত্তা অবশ্যই দেশে আসার আগেই সরকারের তরফ থেকে এখন যেভাবে বলা হচ্ছে, এই বলাটা কিন্তু আরও আগেই বলা উচিত ছিল। এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য যে এসএসএফ নিয়োগ করা হয়েছে, এটা কিন্তু আরও আগেই করা প্রয়োজন ছিল। আমরা জানি যে অতীতে যখন তত্ত্বাবধায়ক সরকার হতো, তখন কিন্তু বিশেষ করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তৎকালীন সময়ের আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার কিন্তু এসএসএফ নিয়োগ করা হয়েছে। তো এবারে এটা কেন হলো না, সবাইকে ভুলে গেল না, সরকার ভুলে গেল, আমি জানি না। আর আপনি যেটা বলছেন যে এই যে বিএনপির একটা সংকট, এটা শুধু বিএনপির সংকট না, এই সংকটটা আমাদের জাতির সংকট হয়ে দেখা দিয়েছে। এই কারণে যে একটা অভ্যুত্থান হয়েছে, একটা ম্যাসিভ অভ্যুত্থান হয়েছে, প্রায় ১৫০০-এর অধিক ছাত্র জনতা প্রাণ দিয়েছে। তার পরবর্তীতে যে সরকার এসেছে, এই সরকারের যদি একটু ব্যর্থতা হয়, তাহলে কিন্তু এই অভ্যুত্থান কিন্তু প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। এটা আমরা যত যাই বলি, মানুষ কিন্তু তখন নানা কথা বলতে শুরু করবে। সুতরাং এই সরকার এবং অভ্যুত্থানের পক্ষে যে সমস্ত রাজনৈতিক দলগুলো, তাদের কিন্তু এমনভাবে কাজ করতে হবে যে সব কাজগুলো কিন্তু টেকসই হতে হবে। ওই যে আজকে না কালকে তফসিল ঘোষণা করব না, এটা ভালো করে চিন্তা ভাবনা করে বলা উচিত যে 7 তারিখ মানে আমি 7 তারিখই করব। এটা তো আমাবস্যা পূর্ণিমা দেখে তার তফসিল ঘোষণা করা হয় না, নিশ্চয়ই সেটা করা হয় না। তারপরে যেটা যে বিভিন্ন ক্রাইসিসগুলো সৃষ্টি করা হচ্ছে, তাহলে আমরা ধরে নেব এই ক্রাইসিসের মধ্যে যদি কেউ জড়িত থাকে, এটা যদি বিএনপির ক্রাইসিস মনে করে সেই ক্রাইসিসটা জাতির ঘাড়ে চাপিয়ে দেয়, বা বিএনপিকে একটু বিপদে ফেলানোর জন্য জাতিকে বিপদে ফেলে দেয়, নিশ্চয়ই জাতি কিন্তু তাদের ব্যাপারে নতুন করে সিদ্ধান্ত নিতে বাধ্য হবে। আর পাশাপাশি আপনি যেটা বলেছেন যে নির্বাচনের ব্যাপারে, যেমন রুবেল ভাই যেটা বলেছেন কি ডিজিটাল বোর্ড, ইলেকট্রিক বোর্ড, আমার কিন্তু 1979 সাল থেকে নির্বাচনের কথা মনে আছে। পোস্টার কিন্তু নির্বাচনের একটি প্রধান উপাদান। বরং যেটা করতে পারি খরচ কমানোর জন্য পোস্টারের সাইজ আমরা ছোট করতে পারি। এখন কিন্তু ছোট সাইজের পোস্টার দেওয়াও হয়, এই যে এই সাইজের পোস্টার দেওয়া হয়। ঘরে ঘরে গেলে আমাদের জনগণ, আমাদের মা বোনেরা তারা মার্কাটা দেখেন, নামটা পড়েন। একটা ডিজিটাল বা ইলেকট্রিক বোর্ড দেওয়া হলো একটা বাজারে, মা বোনেরা কি ওই বাজারে বেড়াতে যাবেন? এটা বাংলাদেশের সমাজ ব্যবস্থায় কি এই রীতি আসলে আছে? এই রীতি কিন্তু নাই। আমি আসলে আমাকে সবসময় মাঠে কাজ করতে হয়, অনেক কিছু অনেক সময় এইগুলো দেখা হয়ে ওঠে না। ওনারা দুইজন বলেছেন, আমি অবগত হয়েছি, ফেস্টুন, এগুলো ফেস্টুন ব্যানারের এই প্রচলনটা তো আমার মনে হয় আরও স্টপ করা উচিত।
তাহলে খরচটা কমে যাবে। বিলবোর্ড এগুলোর প্রয়োজন নাই। আর এগুলো যদি প্রয়োজন থাকে, পোস্টার থাকবে, সাথে নির্বাচন কমিশন বিশেষ বিশেষ জায়গায়, একটা নির্বাচনী এলাকা 2-4টে জায়গায় তাদের খরচে তারা করতে পারেন। তো মধ্যে কথা হচ্ছে যে এই সংকট বিএনপির সংকট না, এই সংকট জাতির সংকট। আমি আশা করি সরকার এবং নির্বাচন কমিশন জাতির পালস বুঝে সঠিক সিদ্ধান্ত নেবেন। একটু স্টুডিওর বাইরে থেকে শুরু করতে চাই। অ্যাডভোকেট শাহ মোহাম্মদ মাহফুজুল হক, আপনি আমাকে নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। এই যে ডিসেম্বর মাস, বিজয়ের মাস উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক দল সংগঠন কর্মসূচি পালন করছে, সেরকম ডাকসুর পক্ষ থেকেও, ডাকসুর পক্ষে শিবির সমর্থিত মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ফাতিমা তাসনিম ঝুমা পোস্ট দিয়ে বলেছেন 47-এর বিজয়, ব্রিটিশের বিরুদ্ধে কাঙ্ক্ষিত বিজয়ের কথা, 9 মাস যুদ্ধের পর নতুন দেশের কথা বলেছেন, কিন্তু কার বিরুদ্ধে সেই 9 মাস যুদ্ধ হয়েছে কিংবা কবে হয়েছে সেটি তার পোস্টে উল্লেখ ছিল না, সেটি তিনি বলেননি। আবার তিনি বলেছেন সশস্ত্র শহীদ ও নারীর সম্মানহানির কথা। আমরা জানি লাখো শহীদ, লাখো নারীর সম্মানহানি। তো এটি আসলে নতুন ইতিহাস কিনা, বা একটু কিভাবে দেখছেন বলবেন কি? জি, ধন্যবাদ আপনাকে। আমি এই বিষয়ে কথা বলার আগে একটু বলবো, কিছুক্ষণ আগে আপনি আমাকে জিজ্ঞাসা করেছিলেন যে এটা মাজহারুল ইসলাম ভাইয়ের বক্তব্যের একটা বিষয় নিয়ে। আপনারা তো ইতিমধ্যে জেনেছেন যে আমাদের আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান ইতিমধ্যে হাসপাতালে ছুটে গিয়েছেন খালেদা জিয়াকে দেখা করার হ্যাঁ, সেটি আমরা জানি। এবং তিনি তার বক্তব্য দিয়েছেন, তার অনুভূতি প্রকাশ করেছেন এবং খালেদা জিয়ার সুস্থতা কামনা করেছেন। আপনারা এটা দেখেছেন। জি, আজকে বাংলাদেশের রাজনীতিতে জামাত ইসলামীর এই পজিটিভ অ্যাপ্রোচ, এটা আমরা অনেক সময় আমাদের প্রতিদ্বন্দ্বী সংগঠনগুলোর মধ্যে, বন্ধু সংগঠনের মধ্যে দেখতে পান। যেমন ডাক্তার শফিকুর রহমান যখন অসুস্থ হয়ে স্টেজে ঘুরে পড়ছিলেন বা স্ট্রোক করছিলেন, তখন কিন্তু আমরা দেখেছি আমাদের প্রতিপক্ষ সংগঠনের অনেকেই এটাকে নিয়ে ট্রল করেছেন বিভিন্ন ভাবে। না, কিন্তু অনেকেই তাকে দেখতেও গিয়েছেন, সেটিও আমরা সংবাদ কভারও করেছি যে তাকে হাসপাতালে দেখতে গেছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা, সেটিও আমরা দেখেছি। একটু আপনার কাছে এটি জানতে চাচ্ছিলাম, আমরা একটু এই প্রসঙ্গে জানতে চাচ্ছিলাম, যেহেতু এই পর্বে আমাদের হাতে সময় কম, জনাব মাহফুজুল হক, যেহেতু সময় কম, একটু এই প্রসঙ্গে জানতে চাচ্ছিলাম ফাতিমা তাসনিম ঝুমার এই পোস্ট, তিনি শিবির সমর্থিত একজন প্রার্থী। জি, অবশ্য আমি জুমার এই বিবৃতিটা আমি দেখি নাই এখনো, এবং আমরা মনে করি যে উনি যখন বক্তব্য বিবৃতি দিয়েছেন নিশ্চয় তিনি সেটার ব্যাখ্যা দিবেন। এবং আপনারা কি মনে করেন আসলে সহস্র না লক্ষাধিক, কিভাবে দেখেন আপনারা শহীদের সংখ্যা? এখন আমরা তো যে ইতিহাস পড়ে এসেছে সেই ইতিহাসে তো আমরা বাইরে কিছু বলতে পারি না নতুন, কারণ হচ্ছে যে এটা তো কোন শহীদের সংখ্যা নিরূপণ হয় নাই এখন পর্যন্ত। এটা হচ্ছে জাতি হিসেবে আমাদের জন্য সবচেয়ে বড় ব্যর্থতা। কারণ হচ্ছে যে আমরা মুক্তিযুদ্ধের এত বছর পরেও আমরা আমাদের শহীদদের সংখ্যাটা নির্ণয় করতে পারলাম না, এটা নিয়ে কোনো ডকুমেন্টারি তৈরি করতে পারলাম না, কোন ধরনের আমাদের দেশে যে মুক্তিযুদ্ধের যে, অর্থাৎ আপনি অনিশ্চিত, মানে আপনার কাছেও সংখ্যাটা নিয়ে অনিশ্চিত। জি, আমি বুঝতে পারছি, যেহেতু সময় কম আর আসলে যেতে পারছি না। একটু সাইফ মোস্তাফিজ, আপনার কাছে জানতে চাই, আসলে বিভিন্ন সময় আমরা দেখেছি যে এনসিপির নেতারাও এই বিজয়ের প্রসঙ্গ আসলে তারা 47 থেকে শুরু করেন। এটা আসলে কেন 47টাকে একটু বেশি গ্লোরিফাই আপনারাও করেন বিভিন্ন সময় আমরা দেখি, সেটি করার কি কারণ থাকতে পারে আসলে? না, আমরা ইতিহাসে যে প্রেক্ষাপটগুলো আমাদের বাংলাদেশের সাথে জড়িত সেগুলোকে আমরা গুরুত্ব দেই। সেক্ষেত্রে ব্রিটিশ বিরোধী আন্দোলনের যে সূচনা লগ্ন এবং সেখান থেকে যে আমাদের 9 মাসের যুদ্ধ, 30 লাখ শহীদ, এর চেয়েও কি 47 বেশি গুরুত্বপূর্ণ? না, আমরা তো কোনোটাকে কারো থেকে গুরুত্বপূর্ণ আমরা বলিনি। আমার কাছে, আমাদের দলের কাছে মহান মুক্তিযুদ্ধ 71 সবসময় সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, এটাকে আমরা সব থেকে বেশি প্রায়োরিটি দিই। তাহলে বাংলাদেশের ইতিহাস বলতে গেলে 47 থেকে শুরু করাটা অনেক সময় মনে হয় না যে 71কে একটু ছোট করা হচ্ছে? বা না, এটাকে 71কে কেন ছোট করা হবে? আপনি মানে প্রেক্ষাপটটা টানবেন না। আজকের আমরা 24-এর যখন গল্পগুলো আমরা বলি, আমাদের 71 না আসলে তো আসলে আমাদের 24টা আসতো না।
ডেফিনেটলি, তাই না? তো সেই জায়গা থেকে আমরা হচ্ছে সেই ইতিহাসের জায়গাটা টানি, কারণ আমরা দেখতে পেয়েছি যে আসলে বাংলাদেশের সংস্কৃতিতে ইতিহাসকে মুছে ফেলাটা খুব সহজ, এবং ইন্টেনশনালি আসলে বাংলাদেশের জায়গা থেকে, বাংলাদেশ ইতিহাসের জায়গা থেকে ইতিহাসগুলো মুছে ফেলা একটা সংস্কৃতি আছে। আপনি দেখে যে মানে মুক্তিযুদ্ধটাই তো আসলে কতভাবে বিকৃত করে ফেলা হয়েছে। এটা পুরোপুরি একটা রাজনৈতিক দল আওয়ামী লীগ এবং শেখ মুজিবুর রহমানের একটা পক্ষিগত একটা বিষয়কে পরিণত করেছে, যেখানে আমাদের লাখ লাখ মানে মানুষ শহীদ হয়েছেন। এখানে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব থেকে শুরু করে অনেক মানুষের অবদানের ফলে কিন্তু এই মুক্তিযুদ্ধটি সংগঠিত হয়েছে, কিন্তু সেই জায়গাগুলো কিন্তু ইতিহাসে সেভাবে নেই, এবং গত 17 বছর ধরে এই ইতিহাসটা পুরোপুরি মুছে ফেলার চেষ্টা করেছে। এমনকি লাস্ট পর্যায়ে তো আমরা দেখলাম যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে পাকিস্তানের দালাল বা এরকম আখ্যায়িত করে দেওয়া হচ্ছিল। এবং আপনি যদি দেখেন যে হ্যাঁ, এখন কি ইতিহাস বিকৃতির চেষ্টা হচ্ছে কোথাও? না, এখন তো ইতিহাস বিকৃতি করার চেষ্টা করা হচ্ছে না, বরঞ্চ আমরা চেষ্টা করছি যে সঠিক ইতিহাসটা যেন জাতির সামনে তুলে আনা যায়। পোস্টটি দেখেছেন? হ্যাঁ, আমি ঝুমার পোস্ট দেখেছি। আচ্ছা, সেটি নিয়ে আপনার একটু মন্তব্য জানতে চাই ছোট করে। এটা ওনার ব্যক্তিগত মতামত হতে পারে, তবে আমি ওনার এই পোস্টের সাথে আমি একমত পোষণ করি না আর কি। তিনি যেই মতামতটি দিয়েছেন সেটার সাথে আমি ব্যক্তিগতভাবে তার যেই আইডিওলজি সেটাকে আমি ধারণ করি না। আমি মুক্তিযুদ্ধের যে অ্যাকচুয়াল হিস্ট্রি সেটাকে মনে প্রাণে ধারণ করি, এবং আমার মনে হয় যে সেটিকে তারা অপ্রাসঙ্গিক রেখেই অন্য আরেকটা হিস্ট্রি তারা তুলে আনার চেষ্টা করেছে। এবং আমি যেটা বলতে চাই যে ৭১টা তো অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ, এবং মহান বিজয় দিবসের মাস আমরা এখন উদযাপিত করছি, আজকে 2 তারিখ। এবং এর মাধ্যমে আরেকটা বিষয় আমি উল্লেখ করতে চাই যে বর্তমানে যদি আপনারা দেখেন যে 24-এর আমাদের যেই হিস্ট্রির কিছু কিছু পার্ট গ্রাফিতি, এই গ্রাফিতিগুলো কিন্তু মুছে ফেলা হচ্ছে। আমরা দেখছি বিভিন্ন নির্বাচনী প্রচার প্রচারণার জন্য এখানে আসলে অমুক ভাইয়ের ভোট দিন, তমুক ভাইয়ের ভোট দিন, তো এইভাবে যেন কোনো ইতিহাসই আমরা মুছে না ফেলি। জি, সাজিদুল হক রুবেল, একটু আপনার কাছ থেকে জানতে চাই, যেটির কথা বললাম তার লম্বা পোস্ট পুরোটি আমার এখানে রয়েছে, সেখানে আর পুরোটি সময় নষ্ট না করে একটু আপনার মন্তব্য জানতে চাই। ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে কি, ওই পোস্টটিকে নিয়ে আমি খুব বেশি আলোচনা করতে না, একটু সামগ্রিকভাবে এখন মুক্তিযুদ্ধ নিয়ে যে অবস্থা, এটি হচ্ছে একটি মানে আপনার হলো কি বলা যায়, একটা স্যাম্পল। তাদের চোখে মুক্তিযুদ্ধের চেতনা আপনি কেমন দেখেন? একটা স্যাম্পল যে আমাদের একটি প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়, সেখানে নির্বাচিত প্রতিনিধিরা, ছাত্র নেতারা তাদের পড়াশোনার জায়গায়, ইতিহাস জানার জায়গায়, রাজনীতির জায়গা এবং তাদের সংস্কৃতির জায়গায় কোথায় কতটুকু উঁচু হলো না নিচে নেমে গেছে তার একটা পরিচয়। এ ব্যাপারে আর কিছু আমি বলতে চাই না আর কি। আমি যেটা বলতে চাই, এই আজকে বিজয় দিবসের দাঁড়িয়ে, বিজয় মাসে আজকে 2 তারিখ আমরা দাঁড়িয়ে আছি, এবং একদিকে আমরা বিজয় দিবস বিজয়ের মাসে আছি, আরেকদিকে হচ্ছে আমাদের সামনে একটা গণতান্ত্রিক উত্তরণের বিশাল সুযোগ, বিশাল সম্ভাবনা। এই বিজয়ের মাস থেকে সেই সম্ভাবনার দিকে আমরা যদি দৃষ্টিপাত করি, তাহলে মুক্তিযুদ্ধের যে জন আকাঙ্ক্ষা, যা গত 54 বছর ধরে বাস্তবায়িত করতে বিভিন্ন শাসক দল ব্যর্থ হয়েছে, ইনক্লুডিং গত 17 বছরে আওয়ামী দুঃশাসন, কিন্তু শাসক শ্রেণী ব্যর্থ হয়েছে 54 বছরে। এখনকার যে চ্যালেঞ্জের জায়গা আছে, সেই চ্যালেঞ্জটা জনগণ অতিক্রম করতে পারবে কিনা। কিন্তু পারার ক্ষেত্রে আমি যেটা দেখতেছি, নানান রকম ঘটনা, নানা রকম কাহিনীর মধ্য দিয়ে মুক্তিযুদ্ধ, বাংলাদেশের জন্ম ইত্যাদিকে হচ্ছে কে বিকৃত করার চেষ্টা করা হচ্ছে। আমি খুবই সাইদ মুস্তাফিজের সাথে একমত। আপনি বলেছেন ইতিহাস মুছে ফেলা আছে, ইতিহাস মুছে ফেলা না, ইতিহাসকে বিকৃত বারবার করা হয়েছে। বারবার যে যখন লঙ্কায় গিয়েছে সে তখন তার মতো করে ইতিহাসকে তৈরিকরণ করেছে। এবং আরেকটি কথা বলি, মুক্তিযুদ্ধ শুধু 9 মাস নয়, 23 বছর এই পাকিস্তানি দুঃশাসনের বিরুদ্ধে বাঙালি লড়াই। জয়ন্ত কুমার কুণ্ডু, একটু আপনার কাছ থেকে ছোট করে জানতে চাই যে আমরা যেটি কথা বলছিল যে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধকে কুক্ষিগত করার চেষ্টা করেছিল, এখন আবার ইনিয়ে বিনিয়ে কি মুক্তিযুদ্ধের ধারণা কিংবা মুক্তিযুদ্ধের পুরো প্রেক্ষাপটটাকে আবার ভিন্নভাবে বলার চেষ্টা একটু বেশি হয় কিনা? হ্যাঁ, কেউ কেউ তো করছে। 47-এর আলোচনা 1000 বার করুক, আপত্তি নেই, কিন্তু 71-কে ছোট করার জন্য যদি 47-কে টেনে আনা হয় এবং বিকৃতভাবে টেনে আনা হয়, সেখানে আমার আপত্তি আছে। 47 সালেই তো বাংলাদেশ স্বাধীন হওয়ার কথা ছিল। যদি শেরে বাংলা একে ফজলুল হকের প্রস্তাব অনুসারে
উনি বলেছিলেন মুসলিম রাষ্ট্রসমূহ গঠিত হবে, কিন্তু মোহাম্মদ আলী জিন্নাহ সাহেব সেটাকে ঘুরিয়ে দিয়েছিলেন। তো এই জন্যই যারা বারবার এগুলিকে টেনে আনে তাদেরকে 47 ইতিহাসটাও ভালো করে আত্মস্থ করতে হবে। যাই হোক, 71-এর চেতনা, 71-এর অর্জন, 71-এর ত্যাগ তিতিক্ষাকে অবশ্যই আমাদের সমুজ্জ্বল রাখতে হবে। 71-এর চেতনা মানে গণতন্ত্র প্রতিষ্ঠা, 71-এর চেতনা মানে অসাম্প্রদায়িক বাংলাদেশ, 71-এর চেতনা মানে অর্থনৈতিক মুক্তি। এগুলো নিয়েই কিন্তু আস্তে আস্তে সংগ্রাম হতে হতে স্বাধীনতা সংগ্রাম এবং স্বাধীনতা যুদ্ধ। কিন্তু 71-এর এই চেতনা প্রতিষ্ঠার পরিবর্তে বিশেষ করে বিগত 16 বছরে আমরা দেখেছিলাম একটি দলের পোস্টার লাগানোর, ভাস্কর্য তৈরি করার পাল্লা দেয়া হয়েছে, যার ফলে কিন্তু চেতনাগুলি ওখানে বিকৃত হয়ে গেছে। আবার কেউ কেউ স্লাইটলি 71-এর কথা বলে মুক্তিযোদ্ধা কতজন নিহত হয়েছে, কতজন শহীদ হয়েছে, তারাও কিন্তু এটা আবার বিকৃত করার চেষ্টা করা হচ্ছে। আসলে একটা কথা কি, যে না ঘরকা না ঘ্যাটকা, এই সমস্ত কাজ করে আসলে রাজনীতিতে লাভ হয় না। কিছু কিছু বিষয়কে আমাদের স্বীকার করে নিয়েই রাজনীতি করতে হবে, তার মধ্যে 26শে মার্চ এবং 16ই ডিসেম্বরের বিজয়কে, সেটিকেও স্বীকার করে এবং নিতে হবে। সেই সাথে আমি আরও একবার আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য জি। বাংলাদেশের মানুষ যে আবেগ দেখিয়েছেন, ভালোবাসা দেখিয়েছেন, আমি সেই মানুষকে ধন্যবাদ জানাই এবং নেত্রীর সুস্থতা কামনা করি। আপনাদের তিনজনকে এবং স্টুডিওর বাইরে আমাদের আরও একজন অতিথি ছিলেন, তাকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের 24 ঘন্টা সাথে থাকার জন্য। ধন্যবাদ সবাইকে।